ওয়াইফ যদি হাজবেন্ড বা তার পরিবার বা তার রিলেটিভের এগেনস্টে একটা 498 এর কেস লজ করে, তাহলে কিন্তু হাজবেন্ড বা তার পরিবারের জীবনটা অনেকটা উলটপালট হয়ে যায়। কারণ অনেক চিন্তা একসাথে মাথায় ঢুকে যায়, কিভাবে থানায় যাবে, কিভাবে পুলিশের সাথে ট্যাকেল করবে, কিভাবে বেল নেবে, কিভাবে সেই কেস থেকে বেরোবে। তো একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি নির্দোষ হন, যদি সেই ক্রাইম আপনি না করে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি ডিটেলসে সব কিছু আলোচনা করব। যদি একটা ফলস এফআইআর 498 এর কেস লজ হয় কোনো হাজবেন্ডের এগেনস্টে, তাকে কি কি করতে হবে, কিভাবে সে সেই কেস থেকে বেরিয়ে আসতে পারবে, সমস্ত কিছু তথ্য আমি এই ভিডিওতে খুব ইজিলি আলোচনা করব। হ্যালো গাইজ, আমি সুরজিৎ, আপনারা দেখছেন সত্যমেব। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 498 এর কেস কি, কিভাবে এই কেস থেকে একটা হাজবেন্ড বেরোবে, কিভাবে এই কেসকে ট্যাকেল করতে হবে, এবং কি কি গুরুত্বপূর্ণ স্টেপস যদি নেওয়া হয় তাহলে আপনার ডিফেন্স কিন্তু মজবুত থাকবে, আমি খুব ইজিলি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সব থেকে প্রথমে 498 এর কেস বলতে কি বোঝায়। পুরনো যে আইন ছিল ইন্ডিয়ান পেনাল কোড, তার সেকশন 498 এর আন্ডারে বলা ছিল, যদি হাজবেন্ড বা তার বাবা মা বা কোনো রিলেটিভ ওয়াইফের ওপর ডাউরি ডিমান্ড বা টাকা পয়সার ডিমান্ড বা অন্য কিছু রিজনের জন্য মেন্টালি বা শারীরিকভাবে টর্চার করে, তাদের একটা পানিশমেন্ট ধার্য করা ছিল। তো সেটাকেই বলা হয় 498 এর কেস। যদি কোনো ওয়াইফের ওপর এরকম ক্রাইম হয়ে থাকে, সে থানাতে গিয়ে একটা কমপ্লেন লজ করবে এবং থানার অফিসার এই সেকশনের আন্ডারে কিন্তু এফআইআর লজ করবে। এই কেসটাকে জেনারেলি বলা হয় 498 এর কেস। এবং এই সেকশনটা এখন কিন্তু নতুন যে আইন এসেছে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএসএ, সেখানে সেকশন 85 হিসেবে কিন্তু রূপান্তরিত হয়েছে। ভেতরের সমস্ত কন্টেন্টস কিন্তু সেম রয়ে গেছে, ক্রাইম কাকে বলে সেটা সেম রয়েছে, ক্রাইমের পানিশমেন্ট সেম রয়েছে, কিন্তু শুধু সেকশনটা চেঞ্জ হয়েছে। সেকশন 498 এ যেটা ছিল সেটা এখন সেকশন 85 অফ বিএনএস। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যদি 498 এর কেস আপনার এগেনস্টে লজ হয়, তাহলে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনার এগেনস্টে একটা এফআইআর লজ হয়ে গেছে, একটা ক্রিমিনাল কেস আপনার এগেনস্টে লজ হয়েছে। আর দ্বিতীয়ত, খাতা কলমে এই সেকশনটা এখনো কিন্তু নন বেলেবল এবং কগনিজেবল অফেন্সের আন্ডারে পড়ে। নন বেলেবল বলতে যেগুলো নট বেলেবল ইন নেচার, খাতা কলমে কিন্তু এখনো নট বেলেবলই রয়েছে এবং কগনিজেবল রয়েছে। এই ধরনের কমপ্লেনের এগেনস্টে পুলিশ ডাইরেক্ট ইনভেস্টিগেশন করতে পারবে এবং আপনাকে কোর্ট থেকে বেল নিতে হবে, থানা থেকে এই কেসে বেল পাওয়া যাবে না। খাতা কলমে কিন্তু এটা আপাতত এরকমই রয়েছে। এবং এই 498 এর এত মিসইউজ হয়ে গেছে, সুপ্রিম কোর্ট কিন্তু বাধ্য হয়েছে টাইম টু টাইম হাজবেন্ডের ফেভারে জাজমেন্ট নিয়ে আসতে। এবং 2017 সালে সেই রিমার্কেবল জাজমেন্ট কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেই কেসে হাজবেন্ডের ফেভারে বিরাট বড় একটা রায় দিয়েছিল। রাজেশ শর্মা ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ, এই কেসে সুপ্রিম কোর্ট 2017 সালে রিমার্কেবল একটা জাজমেন্ট তুলে ধরে এবং বলে যে সেকশন 498 এর এতটা মিসইউজ বেড়ে গেছে যে এই কেসে ডাইরেক্ট আর অ্যারেস্ট করা যাবে না। পুলিশকে ডাইরেকশন দেয় যে পুলিশ যেন এই ধরনের কোনো কমপ্লেন আসলে প্রথমে ইনভেস্টিগেশন করে এবং তারপরে প্রয়োজন হলে তবেই অ্যারেস্ট করে। যদি দেখা যায় যে হাজবেন্ড আবার কোনো ক্রাইম করতে পারে বা হাজবেন্ড বা তার রিলেটিভ বা তার পরিবার আবার এই ধরনের কোনো ক্রাইম করতে পারে, সেই ক্ষেত্রে অ্যারেস্ট করতে পারে। যদি এভিডেন্স ম্যানিপুলেট করতে পারে সেই ক্ষেত্রে, আবার যদি পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে সেই ক্ষেত্রে অ্যারেস্ট করা যায়। তাছাড়া ইন জেনারেল ক্ষেত্রে কিন্তু অ্যারেস্ট করা যাবে না। সুপ্রিম কোর্ট কিন্তু গাইডলাইন্স করে দেয় যে নর্মাল কেসে কিন্তু অ্যারেস্ট করা যাবে না। এবং এছাড়াও এর পরবর্তীকালে সুপ্রিম কোর্ট আরও জাজমেন্ট নিয়ে আসে এবং সেখানে বলে যে সমস্ত ক্রাইমের সাজা 7 বছর বা তার কম, সেই কেসে পুলিশ তাদেরকে ডাইরেক্ট অ্যারেস্ট করতে পারবে না। এক্সাম্পল স্বরূপ ধরুন আমার এগেনস্টে কেউ অ্যালিগেশন দিল কোনো কিছু একটা ক্রাইমের এবং সেই ক্রাইমের সাজা 5 বছর বা 6 বছর ম্যাক্সিমাম, তো সেই কেসে ডাইরেক্ট পুলিশ আমাকে অ্যারেস্ট করতে পারবে না। সেই কেসে সেকশন 41 এর নোটিশ ম্যান্ডেটরি ছিল। এবং আপনাদেরকে বলে রাখি, সেকশন 41 এর যে নোটিশ ছিল সেটা সিআরপিসির আন্ডারে ছিল, এটাই পরিবর্তন হয়ে সেকশন 35(3) অফ বিএনএসএস এর আন্ডারে কিন্তু চলে এসছে। অর্থাৎ যেটা সেকশন 41 এর নোটিশ ছিল সেটা এখন 35(3) নোটিশ হয়েছে, কিন্তু কন্টেনশন বা টেক্সট একই রয়ে গেছে। 7 বছর বা তার কমের যে ক্রাইমগুলো রয়েছে বা তার অ্যালিগেশনগুলো রয়েছে, সেই ক্ষেত্রে পুলিশ ডাইরেক্ট অ্যারেস্ট করবে না, প্রথমে এই নোটিশ যাবে, তারপরে প্রয়োজন হলে অ্যারেস্ট করবে। যেগুলো আমি আগে বললাম, যদি পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার ফার্দার ক্রাইমের সম্ভাবনা থাকে বা এভিডেন্স লোপাট করার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু অ্যারেস্ট হবে। তাছাড়া কিন্তু নর্মালি ইন জেনারেল ক্ষেত্রে অ্যারেস্ট করা যাবে না। এবং এই 41 এর যে নোটিশ বা 35(3) যে নোটিশটা বললাম, এই রিগার্ডিং কিন্তু ডিটেলড একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। হাজব্যান্ডের যে স্পেশাল সিরিজ রয়েছে সেই সিরিজের মধ্যে কিন্তু আপনারা ডেফিনেটলি এটা পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে ওয়াচ আউট করে নিতে পারেন। তাও আমি একটু শর্টে বলে দিচ্ছি।
ধরুন একজনের এগেনস্টে এরকম একটা অ্যালিগেশন আসলো যে তার ওয়াইফ একটা কেস ফাইল করেছে থানাতে যে তার হাজব্যান্ড তাকে মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার করতো, এবং পুলিশ সুপ্রিম কোর্টের এই গাইডলাইন্স অনুযায়ী বিএনএসএস এর আন্ডারে 35(3) যে নোটিশ হয় সেটা হাজব্যান্ডকে প্রোভাইড করলো। এবং হাজব্যান্ডের এরপরে কি করতে হবে, হাজব্যান্ডের কাছে কিন্তু অনেকগুলো অপশন খুলে যাচ্ছে। তো প্রথম অপশন হচ্ছে কোয়াশ করে দেওয়ার, অর্থাৎ সেই যে এফআইআরটা হয়েছে সেই এফআইআরটাকে পুরোটাকেই কোয়াশ করে দেওয়া, নাল এবং ভয়েড হিসেবে ডিক্লেয়ার করে দেওয়া। হাজবেন্ডের কাছে যদি এমন কোনো প্রুফ থাকে, সেই প্রুফটা যদি কোর্টে বা থানার সামনে দেখানো যায়, ওয়াইফ যে কমপ্লেনটা করেছে সেই কমপ্লেনটা ধোপে টিকবে না, বা সেই যে কমপ্লেনটা ফলস সেটা অ্যাকশনসে প্রমাণ করা যায়, যদি এমন কোনো এভিডেন্স থাকে বা এমন কোনো আমার কাছে প্রুফ থাকে, সেটা আমি কোর্টের সামনে নিয়ে যেতে পারি, তো সেই ক্ষেত্রে ডাইরেক্ট হাইকোর্টে গিয়ে কোয়াশ করে যেতে পারে। অনেক কেসেই কিন্তু দেখা যায় যে ওয়াইফ এমনভাবে একটা মিথ্যা কেস রচনা করে তার কোনো বেস থাকে না। বেসলেস কেসের ক্ষেত্রে ডেফিনেটলি কিন্তু আপনারা কোয়াশের অপশনটা অবশ্যই রাখবেন। কিন্তু যেহেতু হাইকোর্টের ব্যাপার থাকে, অনেকটা খরচেরও ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে যদি আপনার কাছে এরকম এভিডেন্স না থাকে বা আপনার কাছে এতটা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি না থাকে যে আপনি হাইকোর্ট বা সেখানকার খরচ বিয়ার করতে পারবেন, আপনি কিন্তু ইন জেনারেল যে কেসগুলো হয় সেইভাবেও ডিল করতে পারেন। সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কাছে দুটো অপশন থেকে যাচ্ছে। যখনই আপনার কাছে কোনো নোটিশ আসবে, তার মানে তো এটা ঠিক যে আপনার এগেনস্টে একটা এফআইআর লজ হয়েছে, এবং একটা এফআইআর লজ হলে সব থেকে প্রথমে আপনাকে করণীয় কী করতে হবে, আপনাকে জেলের বাইরে থাকতে হবে, তবে গিয়ে আপনি বাকি স্টেপসগুলো নিতে পারবেন। অর্থাৎ প্রথমে আপনাকে বেল নিতে হবে, এবং এই বেলের ওপরেও কিন্তু আমার একটা ডিটেল ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে, সেটা গিয়েও আপনারা ওয়াচ আউট করে নিতে পারেন। এবং এই নোটিশ পাওয়ার মানে হচ্ছে থানা থেকে আপনাকে ইনভাইট করা হচ্ছে যে আপনার এগেনস্টে এই একটা অ্যালিগেশন এসেছে, আপনি থানাতে এসে যোগাযোগ করুন, আপনার কি স্টেটমেন্ট রয়েছে, আপনার কাছে কি এভিডেন্স রয়েছে সেটা আমাদেরকে শো করুন, তাহলে আমাদের ইনভেস্টিগেশনে হেল্প হবে। অর্থাৎ পুলিশকে তার ইনভেস্টিগেশনে হেল্প করার যে ইনভিটেশন সেটাকেই বলা হয় 35(3) নোটিশ বা 41(a) নোটিশ। নর্মাল কেসের ক্ষেত্রেও কিন্তু দুটো রাস্তা আপনার কাছে থাকবে। ধরুন একজনের কাছে একটা নোটিশ আসলো, সেটা 41(a) নোটিশ বা 35(3), বর্তমানে যেহেতু 35(3) আসবে আমি সেটা ধরেই বলছি, তার কাছে কিন্তু দুটো অপশন থাকবে। এক হচ্ছে অ্যান্টিসিপেটরি বেল, যখনই নোটিশ আসবে আপনার নলেজে আসবে যে আপনার এগেইনস্টে একটা এফআইআর হয়েছে, আপনি কিন্তু ডাইরেক্ট সেশন কোর্ট বা হাইকোর্টে গিয়ে অ্যান্টিসিপেটরি বেল প্রে করতে পারেন, অর্থাৎ আগাম জামিন। পুলিশ অ্যারেস্ট করতে আসার আগেই আপনার কাছে বেল থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আর অ্যারেস্ট হওয়ার ভয় থাকবে না। 2 নম্বর, যদি আপনি এতটাও না করতে পারেন সেক্ষেত্রে নর্মাল কেস হিসেবে ডিল করুন। দুটো অপশন থাকবে, এক হচ্ছে থানার সাথে কোঅপারেট করে ইনভেস্টিগেশনে হেল্প করা, আর দ্বিতীয়ত হচ্ছে যদি থানা আপনাকে হেল্প না করে বা যে আয়ও রয়েছে সে আপনার সাথে কোঅপারেট না করে, সেক্ষেত্রে ডাইরেক্ট কোর্টে গিয়ে বেল নিয়ে নেওয়া। আমি জিনিসটা খুব ইজিলি ডিসক্রাইব করে দিচ্ছি। ধরুন আপনাকে থানা থেকে নোটিশ দিল, আপনি গেলেন, গিয়ে দেখলেন যে অফিসার আপনার ইনভেস্টিগেশনটা করছে খুব ফেয়ার এবং নিউট্রালভাবে ইনভেস্টিগেশনটা করছে, এবং আপনি যেই তথ্যগুলো দিচ্ছেন সেগুলো গুরুতরভাবে দেখছে, তো সেই ক্ষেত্রে আপনার করণীয় হবে সেই ইনভেস্টিগেশনে কিন্তু যতটা সম্ভব হেল্প করা, আপনার কাছে যা এভিডেন্স রয়েছে যা প্রুফ রয়েছে সমস্ত কিছু দিয়ে তাকে হেল্প করা, যাতে সেই ইনভেস্টিগেশনটাকে তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। এবং যদি এরকম আপনি ইনভেস্টিগেশনে হেল্প করেন, তাহলে কিন্তু আপনাকে কমপ্লায়েডের একটা স্ট্যাম্প থানা থেকে দিয়ে দেবে, অর্থাৎ আপনাকে যে নোটিশটা সার্ভিস করা হয়েছিল 35(3) বা 41(a) সেই নোটিশটা আপনি কমপ্লাই করেছেন, অর্থাৎ আপনার যে আইনি লায়াবিলিটি ছিল, লিগ্যাল লায়াবিলিটি ছিল, আপনি সেগুলো কমপ্লাই করেছেন। আইনত দিক থেকে আপনি কিন্তু এখন একটু সিকিউর জায়গায় পৌঁছে যাবেন। এবং এই কমপ্লাইটের স্ট্যাম্প দিয়ে যদি আপনি কোর্টে বেল নিতে চান, খুব ইজিলি একদম উইদাউট এনি এফোর্টস কিন্তু আপনি বেল পেয়ে যাবেন সেই ক্ষেত্রে। অর্থাৎ যদি কোনো হাজব্যান্ড কমপ্লাই করে আসে সেকশন 41(a) নোটিশ বা 35(3) নোটিশ, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা গুড পিকচারে কোর্ট তাকে ধার্য করবে যে হ্যাঁ এই ইনভেস্টিগেশনে হেল্প করেছে বা করছে, একে বেল দিয়ে যেতে পারে উইদাউট এনি কন্ডিশন। এবার ধরুন আপনি থানাতে গেছেন, দেখছেন যে যে ইনভেস্টিগেশন অফিসার রয়েছে সে আপনার কথা শুনছেই না বা একপক্ষ হয়ে ইনভেস্টিগেশন করছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্ট ওই কমপ্লেন্সের স্ট্যাম্প ছাড়াই কিন্তু কোর্টে গিয়ে বেলের জন্য প্রে করতে পারেন। আপনার যে কাউন্সিল বা অ্যাডভোকেট রয়েছে ডেফিনেটলি আপনাকে হেল্প করবে। সেই ক্ষেত্রে আপনি আপনার যে অরিজিনাল অ্যালিগেশন সেটাও রাখতে পারেন যে আমি থানাতে গিয়েছিলাম, আমাকে আয়ও কোঅপারেট করেনি বা আমাকে এন্টারটেন করেনি, সেক্ষেত্রে আপনার যে অ্যালিগেশনটা থাকবে আপনি ডেফিনেটলি কোর্টের সামনে তুলে ধরতে পারেন। কোর্ট কিন্তু এই কেসেও ইজিলি বেল দিয়ে দিতে পারে, যেহেতু সুপ্রিম কোর্টের অনেক গাইডলাইন্স রয়েছে, এই কেসে বেল পাওয়াটা অনেকটা ইজি হয়ে যায়। তো এই ধরনের কেসে কিন্তু ভয় পাওয়ার কোনো জায়গা নেই, ডাইরেক্ট অ্যারেস্টের তো কোনো প্রশ্নই উঠছে না, এবং বেল পাওয়াটাও অনেকটাই ইজি আনলেস অ্যান্ড আনটিল কোনো ক্রিটিক্যাল অ্যালিগেশন আসে, যেমন খুব মারধর 307 অ্যাটেম্প টু মার্ডারের সেকশন, এই ধরনের কোনো অ্যালিগেশন ছাড়া কিন্তু বেল পাওয়াটাও কিন্তু খুব ইজি। এই ধরনের এই ভিডিওটা যেহেতু শুধু হাজবেন্ডের জন্য, সেহেতু কী কী করতে হবে এবং কী কী করা থেকে নিজেকে আটকাতে হবে সেগুলো কিন্তু আমি খুব ইজিলি তুলে ধরছি। যেমন সব থেকে প্রথমেই
যে যখনই আপনি জানবেন যে আপনার এগেনস্টে একটা এফআইআর হয়েছে, একটা ক্রিমিনাল লয়ার, বিশ্বস্ত ক্রিমিনাল লয়ার আপনি কিন্তু তার সাথে যোগাযোগ রাখবেন। 2 নম্বর হচ্ছে এফআইআর এর কপিটা যতটা তাড়াতাড়ি হয় ততটা তাড়াতাড়ি কালেক্ট করুন। আপনি চাইলে থানা থেকে কালেক্ট করতে পারেন, আপনি চাইলে কোর্ট থেকে কালেক্ট করতে পারেন। 24 ঘন্টার মধ্যে এফআইআর হলে কিন্তু সেটা কোর্টে চলে যায় এবং সেই কোর্ট থেকেও কিন্তু আপনি এফআইআর এর কপিটা কিন্তু ইজিলি কালেক্ট করতে পারবেন। 3 নম্বর হচ্ছে লেটার অফ কমপ্লেনটা গো থ্রু করা। এটা ডেফিনেটলি আপনার অ্যাডভোকেট আপনাকে খুব ভালোভাবে হেল্প করতে পারবে। অর্থাৎ যদি কোনো ওয়াইফ তার হাজব্যান্ডের এগেনস্টে কোনো অ্যালিগেশন নিয়ে আসে, কোনো রিটেন কমপ্লেন দেয় বা মুখে বলে, কোনো অফিসার সেটা রাইট ডাউন করে, সেই ক্ষেত্রে কিন্তু সে রিটেন কমপ্লেনটা কিন্তু আপনাকে গো থ্রু করতে হবে যে কী কী অ্যালিগেশন রয়েছে, কোন কোন টাইমে রয়েছে, কোন ডেটে রয়েছে, কোন জায়গায় রয়েছে। এই জিনিসগুলো কিন্তু খুব ভাইটাল, কারণ আপনাকে যখন পরবর্তী ক্ষেত্রে ডিফেন্স তৈরি করতে হবে এই ইনফরমেশনগুলো আপনাকে লাগবে। কারণ হতে পারে ওয়াইফ একটা কেস সাজানোর জন্য এমন একটা মিথ্যা জিনিস দিয়ে দিয়েছে, আপনার কাছে তার ভ্যালিড প্রুফ রয়েছে। হতে পারে এমন একটা দিনের ঘটনার কথা বলেছে যে এই দিন আপনি অন্য জায়গায় প্রেজেন্ট ছিলেন এবং তার এভিডেন্স রয়েছে। এছাড়াও আপনাকে যেটা করতে হবে, এভিডেন্স কালেক্ট করতে হবে। যতগুলো অ্যালিগেশন ওয়াইফ নিয়ে এসেছে তার এগেনস্টে কী কী এভিডেন্স আনা যেতে পারে সেগুলোকে আপনাকে কালেক্ট করতে হবে এবং যে আপনার অ্যাডভোকেট থাকবে তার কাছে কিন্তু আপনাকে ফেয়ার থাকতে হবে। অর্থাৎ আপনি যা কিছু করেছেন তাকে কিন্তু বলে দিতে হবে। সে আপনার ডিফেন্স ক্রিয়েট করে দেবে যে কিভাবে একটা ডিফেন্স ক্রিয়েট করবে, কিভাবে সেই ইনভেস্টিগেশনটাই প্রসিড হবে। আপনার লার্নেড কাউন্সিল যে থাকবে, ক্রিমিনাল অ্যাডভোকেট, সে আপনাকে ডেফিনেটলি গাইড করে দেবে। এবং কি কি করা যাবে না, সবথেকে বড় ভুল এবং সবথেকে কমন ভুল যেটা হাজব্যান্ডরা করে থাকে, যখনই সে জানতে পারে তার এগেনস্টে ওয়াইফ এফআইআর করেছে, তাকে ফোন করে, তার রিলেটিভদেরকে ফোন করে, যোগাযোগ করে হুমকি দেয়। এই ধরনের ভুল কিন্তু অনেক সময় করে বসে। অনেক সময় ড্রিঙ্কিংয়ের যে হ্যাবিট থাকে সেই হ্যাবিটের জন্য কিন্তু এই ধরনের ভুলগুলো হয়ে থাকে। তো মাথায় রাখতে হবে এই ভুলটা যেন অ্যাটলিস্ট না হয়। যখনই জানবেন যে ওয়াইফ বা কেউ একটা কেস করেছে, তার সাথে ফার্দার কোনো কন্ট্যাক্ট না বাই ফোন কল, কারণ আপনি তাকে আবার কোনো একটা অ্যালিগেশন দেওয়ার কোনো সুযোগ দেবেন না। দ্বিতীয়ত হচ্ছে কোনো এসএমএস না, কোনো পোস্ট না, কোনো স্ট্যাটাস না। এই ধরনের ইনভেস্টিগেশনে কিন্তু এগুলো অনেকটা ভাইটাল হয়ে যায়। আপনি যদি এরকম একটা স্ট্যাটাস দিয়ে দেন যে হ্যাঁ আমার নামে ওয়াইফ মিথ্যা কমপ্লেন কেস করেছে, সেইটাও কিন্তু আপনার কাছে ভাইটাল একটা পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। তো এই জিনিসগুলো থেকে কিন্তু আপনাকে বাঁচতে হবে। কারো মনে প্রশ্ন আসতেও পারে যে এই কেস থেকে কি বেরোবার কোনো আশা নেই বা কীভাবে এই কেস থেকে বেরোবো। তো সব থেকে প্রথমে যতগুলো অ্যালিগেশন রয়েছে তার এগেনস্টে কাউন্টার অ্যালিগেশন রেডি করতে হবে। কারণ আমাদের যে ইন্ডিয়ান ল রয়েছে সেখানে ক্রিমিনাল লতে বলা রয়েছে যদি কোনো কেস উইদাউট এনি বোনাফাইড ডাউট প্রমাণ হয় তবেই সেই কেসে পানিশমেন্ট দেওয়া যাবে। অর্থাৎ ধরুন ওয়াইফ একটা স্বামীর এগেনস্টে অ্যালিগেশন নিয়ে এসেছে, মারধর করা হতো, তাকে অত্যাচার করা হতো, বাট তার কাছে কোনো প্রুফ নেই, তো সেই কেসে কিন্তু হাজব্যান্ড কোনো শাস্তি পাবে না। যেহেতু ওয়াইফ তার কেস প্রমাণ করতে পারেনি সেহেতু কিন্তু সেই কেসে কিন্তু সে পানিশমেন্ট পাবে না। কারণ ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কিন্তু উইদাউট এনি রিজনেবল ডাউটে কিন্তু সেই কেসটাকে প্রুফ করতে হবে যে আপনি যে কেসটা লজ করেছেন সেই কেসটা 100% জেনুইন। তাছাড়া সিভিল কেসের মতো হয় না যে হ্যাঁ কিছুটা দেখা যাচ্ছে যে ভুল, কিছুটা ঠিক, সেই কেসে পানিশমেন্ট দিয়ে দাও, এই ধরনের কিন্তু হয় না। এই কেসে কিন্তু উইদাউট এনি বোনাফাইড ডাউট, রিজনেবল ডাউট এই কেসে কিন্তু অবশ্যই থাকতে হবে। যেমন ধরুন কোনো ওয়াইফ অ্যালিগেশন নিয়ে আসতেই পারে তার উপর মানসিক টর্চার হয়েছে, ফিজিক্যাল টর্চার হয়েছে, কিন্তু তার কাছে কোনো প্রুফ নেই। তার উপর যে ফিজিক্যাল টর্চার হয়েছে তার এগেনস্টে কোনো মেডিকেল ডকুমেন্ট নেই, তার কাছে কোনো ফটোগ্রাফ নেই। সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই কেস থেকে বেরোনো খুব ইজি হয়ে যাবে। আমি আরেকটা ছোট্ট জিনিস এই ভিডিওতে অ্যাড করে দিচ্ছি যে ডিফেন্স কিভাবে সাজাবেন। একটা কেস যখন থানা থেকে কোর্ট পর্যন্ত যাবে সেই কেসে আপনি ডিফেন্স কিভাবে স্টেপ বাই স্টেপস গঠন করবেন। তো আপনাকে প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে মিথ্যা ডিফেন্স ক্রিয়েট করবেন না। কারণ একটা মিথ্যে বলতে গিয়ে আপনাকে কিন্তু বারবার মিথ্যে বলতে হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ধরা পড়ে যেতে পারেন। এবং মিথ্যা বলাটাও কিন্তু আইনত একটা অপরাধ। সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনি নির্দোষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে ডিফেন্স ক্রিয়েট করুন বা ডিফেন্সটা তুলে ধরুন, সেটাই হবে আপনার কর্তব্য। এবং কীভাবে ক্রিয়েট করবেন আমি খুব ইজিলি বলে দিচ্ছি। ধরুন অনেক সময় যেটা দেখা যায় যে ওয়াইফ একটা কমপ্লেন লজ করতে গিয়ে অনেক সময় এমন ঘটনা যেটা ঘটেওনি সেটা তুলে ধরে, সেক্ষেত্রে অনেক ভুল করার সম্ভাবনা থাকতে পারে। যেমন যেই দিন নিয়ে অ্যালিগেশন সেই দিন হয়তো আপনি বাইরে থাকেন বা সেই দিন আপনি বাইরে ছিলেন, সেই বাইরে থাকাটা যদি আপনি প্রমাণ করে দিতে পারেন সেই অ্যালিগেশনটাও কিন্তু অনেকটাই শেষ হয়ে যাবে। আবার ধরুন ওয়াইফ অ্যালিগেশন নিয়ে এসছে যে 1 মাস আগে তাকে মারধর করা হয়েছে বা 1 বছর আগে তাকে এরকমভাবে মারধর করা হয়েছিল, কিন্তু তার কোনো প্রুফ নেই, কোনো মেডিকেল নেই, কোনো ছবি নেই, তখন কোনো জিডি বা এফআইআর করেনি, সেই ক্ষেত্রেও কিন্তু সেই অ্যালিগেশনটাও কিন্তু আর থাকবে না।
এইভাবে ডিফেন্সটাকে ক্রিয়েট করে যেতে হবে। ধরুন কেউ যদি বলে 1.5 মাস আগে আমার উপর অত্যাচার হয়েছিল, তার কি প্রুফ রয়েছে, কোনো ডকুমেন্ট রয়েছে, কোনো ছবি রয়েছে, আপনি কোথাও কমপ্লেন করেছিলেন? এই ধরনের ডিফেন্স কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে। একটা ছোট্ট একটা কেসের উদাহরণ দেবো, রিয়েল এক্সাম্পল কিন্তু এটা। একটা কেস এসেছিল আমার কাছে, যেখানে ওয়াইফ তার পরিবারের সাথে গ্রামে থাকতো এবং হাজবেন্ড কর্মসূত্রে কলকাতায় থাকতো, এবং ওয়াইফের সাথে তার বাড়ির লোকের কোনো একটা ঝামেলা হয় এবং সে তাদের পরিবার এবং হাজবেন্ডের এগেনস্টে একটা 498 কেস লজ করে। ওয়াইফ এখানে কেস ক্রিয়েট করতে গিয়ে একটা ভুল করে বসে, যে হাজবেন্ডকেও সেই কেসে জড়ায়, এবং যেই ডেটের ইনসিডেন্টটা দেয় সেই ডেটে দেখা যাচ্ছে হাজবেন্ড তার কোম্পানিতে জবে কিন্তু অ্যাপিয়ার ছিল, বা তার কোম্পানিতে অ্যাপিয়ার ছিল। সে এবং সেই জব সিটটাকে তুলে নিয়ে আসে, এবং সেই অ্যালিগেশনটাকে কিন্তু ভুলভাবে প্রমাণ করা খুব ইজি হয়ে যায় হাজবেন্ডের জন্য। তো এই ধরনের ছোটোখাটো পয়েন্টগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এগুলো খুব ক্রিটিক্যাল এবং ভাইটাল হয়ে যায় এই ধরনের অ্যালিগেশনের ক্ষেত্রে। কোন টাইমের ইনসিডেন্ট, কোন দিনের ইনসিডেন্ট, কী ইনসিডেন্ট, এবং তার কী কী প্রুফ থাকতে পারে, আপনার কাছে তার কী কী ডিফেন্স রয়েছে, এগুলো কিন্তু ডায়েরিতে নোট ডাউন করবেন। এবং যদি এমন হয় কোনো ওয়াইফ বলে যে 1 মাস আগে আমার উপর এরকম অত্যাচার করা হয়েছে, সেই ক্ষেত্রে ডিফেন্সটাকে আপনি এইভাবেও সাজাতে পারেন। যদি 1 মাস আগে আপনার সাথে তার কোনো ভালোভাবে চ্যাট হয়েছে, আপনি সেটাও দেখাতে পারেন যে 1 মাস আগে দেখুন আমাদের চ্যাট, কত ভালোভাবে আমরা কনভারসেশন করেছি। যদি ঝগড়া ঝামেলা হয়ে থাকে তাহলে এরকম ভালোভাবে কনভারসেশন ডেফিনেটলি হবে না। যদি কোনো গিফট দিয়ে থাকেন আপনার ওয়াইফকে, তার বিল বা সেই গিফট আপনি পুলিশকে বা কোর্টে গিয়ে শো করাতে পারেন। যদি আপনারা কোথাও বেড়াতে গিয়ে থাকেন, সেই ভিডিও, সেই ছবি আপনি কিন্তু ডেফিনেটলি শো করাতে পারেন যে হ্যাঁ, সেই মাসে বা সেই সময় কোনো ইনসিডেন্ট ঘটেনি, সেই ইনসিডেন্টটা ফলস। এই ধরনের ছোটোখাটো স্টেপসগুলো কিন্তু খুব হেল্প হবে এই ধরনের কেসগুলোকে ফলস প্রমাণ করার জন্য। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, 498 কেসের ক্ষেত্রে কিন্তু ওয়াইফ বিভিন্ন সময় আরও কেস অ্যাড করে থাকে, যেমন একটা ডিভি অ্যাক্টের কেস করে দেওয়া, একটা মেনটেনেন্সের কেস করে দেওয়া, একটা ডিভোর্সের কেস ফাইল করা, সেখানেও এই রকম মিথ্যা অ্যালিগেশন দেওয়া, এই ধরনের কিন্তু অনেক কাজ ওয়াইফ করে থাকে। তো এই সমস্ত টপিকগুলোও কিন্তু আমি কাভার করতে চলেছি। মেনটেনেন্সের কেসে কিভাবে ওয়াইফকে ট্যাকেল করবেন, কিভাবে ডিভি অ্যাক্টে ওয়াইফকে ট্যাকেল করবেন, সমস্ত কিছু তথ্য কিন্তু আমি পরের ভিডিওগুলোর মাধ্যমে তুলে ধরবো। এই সিরিজটা কিন্তু প্রত্যেকটা হাজবেন্ড যাদের এগেনস্টে একটা ফলস কমপ্লেন লজ হয়েছে বা একটা কেস লজ হয়েছে, তাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হতে পারে। যদি আপনার ফ্রেন্ড লিস্টেও এরকম কেউ থেকে থাকে, অবশ্যই তাকে শেয়ার করে দেবেন। এবং এই ধরনের ল রিলেটেড ভিডিও আরও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবং যে কোনো আইনি সমস্যায় বা যদি কোনো ডাউটস থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। বা যদি আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করার থাকে, আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে আমার সাথে ডাইরেক্টও যোগাযোগ করতে পারেন। আমি যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যমেব জয়তে।